বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাতোয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আনন্দ তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী পড়াবো। এর আগের ক্লাসে আমি তোমাদের হিসাব ও তার সম্পর্ক সম্বন্ধে আলোচনা করেছি। আজকে দেখব আসলে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যে উপরে 3টে লাইন লিখছি, এটা আমার মনে হয় তোমরা কোনো বইতে পাও কিনা খুব সন্দেহ। এটা আমার পূর্ব অভিজ্ঞতার দিক থেকে আমি 3টে লাইন লিখছি। দেখো, লেনদেন হতে ডেবিট ও ক্রেডিট বাহির করবার পূর্বে বিবেচ্য বিষয়: 1. নির্দিষ্ট লেনদেন হতে সার্থক দুটি পক্ষ বাহির করতে হবে। খেয়াল করবে, সার্থক পক্ষ দুটিকে হিসেবে শ্রেণীবদ্ধ করতে হবে। 3. হিসাব পক্ষ দুটিকে সন্ধ নিয়ম আরোপ করতে হবে। সন্ধ নিয়মটা হলো নির্দিষ্ট লেনদেন থেকে সার্থক দুটি পক্ষ বের করার নিয়মটাকেই বলা হয় সন্ধ নিয়ম। এখন লেনদেন হতে ডেবিট ও ক্রেডিট বের করবার নিয়ম। হিসাব আমরা জানি 5 প্রকার। সম্পদ যদি বৃদ্ধি পায়, ডেবিট, হ্রাস ক্রেডিট। দায় হ্রাস ডেবিট। বৃদ্ধি ক্রেডিট। ঠিক দায়ের মতো মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট। বৃদ্ধি ক্রেডিট। আয় হ্রাস ডেবিট। বৃদ্ধি ক্রেডিট। ব্যয় বৃদ্ধি ডেবিট। ব্যয় হ্রাস ক্রেডিট। আমি তোমাদেরকে আবার এই জিনিসটা খুব ভালোভাবে আলোচনা করতেছি। দেখো, ওই আগে তোমাদের বলছি আমি লেনদেনের ওই হিসাবের সাথে সম্পর্ক যেগুলো ছিল ওইগুলি নিয়ে আলোচনা করছি। আজ দেখো, সম্পদ আমি একটু সংক্ষিপ্ত করে নিয়েছি। সম্পদ যদি আমরা ব্যবসা আর ব্যবসায়ী ভিন্ন জিনিস। তোমরা এই জিনিসটা প্রধান জিনিসটা মনে রাখবে, আমরা সব সময় ব্যবসায় হিসেব করব, ব্যবসায়ী নয়। অর্থাৎ আমরা মালিকও হিসেব করব না, ব্যবসা হিসাব করব। মনে করো তুমি একটা ব্যাংকের ম্যানেজার, মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ধরে নাও বাংলাদেশ ব্যাংক মালিক, আর তুমি হচ্ছে ব্যাংক হয়ে হিসাবটা করবে। তদ্রূপ সম্পদ
ব্যবসায় যদি সম্পদ আসে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আবার সম্পদ যদি চলে যায় অর্থাৎ হ্রাস পায় তাহলে ক্রেডিট। দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব ঠিক দায়ের মতোই, মালিকানা সত্ত্বটাও একটা দায়ের মতোই, হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ আয়, ব্যবসায় যদি আয় হ্রাস পায় অর্থাৎ আয় যদি কমে যায় তাহলেই মনে করবা ডেবিট, আবার আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। ব্যয়, ব্যবসায় যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট, ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট। এটাকে আমরা সন্ধ নিয়ম হিসেবেও বলে থাকতে পারি। এখন তোমাদের আমি একটা উদাহরণের মাধ্যমে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা দেখাচ্ছি। দেখো এক উদাহরণ তোমাদের একটা আমি উদাহরণ নিয়ে আসি। উদাহরণ, জনাব কামাল 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। জানো মনে করো তারিখ জানো 5, কর্মচারী শামীমকে বেতন প্রদান 2,000 টাকা। জানু 7, পণ্য ক্রয় 20,000 টাকা। জানু 8, পণ্য বিক্রয় 10,000 টাকা। জানু 10, পত্র ক্রয় 2,000 টাকা। জমা 1,000 টাকা। দেখো তোমাদের জন্য আমি একটা উদাহরণ নিয়ে আসছি। জনাব কামাল 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে প্রথম যে টাকাটা ব্যবসায় বিনিয়োগ করে সেটাকে আমরা একটা পক্ষ মূলধন ধরে থেকে সাধারণত আমি তোমাদের বলছিলাম নির্দিষ্ট লেনদেন থেকে সার্থক 2টা পক্ষ বের করতে হবে। এখন এই যদিও নগদ কোটার উচ্চ আছে, এটা নগদ একটা পক্ষ হবে, আর শুরু করেন এখানে মূলধন নামে আরেকটা পক্ষ হবে। এখানে আমরা এখানে মূলধন কথাটাও লিখতে পারি। তাহলে এটা যদি আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে প্রথম আমার দাঁড়াবে, এটা জানু 1 লিখে রাখতে পারি আমরা। জানু 1 যদি আমরা করি তাহলে এটা হবে নগদান হিসাব ডেবিট, এটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে,
এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটা জিনিস জানি, যত টাকা ডেবিট ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট হবে। এখানেও 20,000 টাকা লিখবে, এখানেও 20,000 টাকা লিখবে। দানু 5 কর্মচারীকে বেতন প্রদান, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এখন এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? বেতন দিচ্ছ মনে করো কারবার, তাহলে এটা নগদেই দেওয়া হয়েছে। এখানে দুইটা পক্ষ হবে, একটা পক্ষ হবে বেতন, আরেকটা পক্ষ হবে এখানে নগদ কথাটা উজ্জ আছে, মনে করো মনে মনে নগদ তুমি লিখে নিতে পারো। তাহলে বেতন ব্যয় নগদ সম্পদ। এখন বেতন দিছ, তাহলে ব্যবসায় টাকা আসছে না ব্যবসায় থেকে টাকা চলে গেছে? মনে করবা ব্যবসায় থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি তোমাদের এখানে লিখে দিয়েছিলাম যে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রগুলো, ওইখানে বেতন যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট। তাহলে আমরা জানো 7-5 তারিখে লিখতে পারি বেতন হিসাব ডেবিট, ডেবিট ঠিক সমপরি কত টাকা? 2,000 টাকা। নগদ সম্পদ, নগদ সম্পদ এটা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, ওই সমপরিমাণ টাকাই হবে। কমার্সের নিয়মে 1000-এর পরে একটা কমা দিলে ভালো হয়। 7 তারিখ দেখো পণ্য ক্রয়, এটা নগদে না বাকিতে হয়েছে, কোনো কিছু উল্লেখ নেই। কোনো লেনদেনে তোমাদের আমি এটা আগে পড়াইছি, আগের ক্লাসে পড়াইছি, যদি কোনো লেনদেনের ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেখানে নগদ চেক ব্যাংক যদি না থাকে, তাহলে মনে করবা নগদই হয়েছে। তাহলে মাল ক্রয় করা হয়েছে, এটা নগদেই ক্রয় করা হয়েছে। নগদ কথাটা এখানে উজ্জ আছে। মনে করো এই একটা পক্ষ, হয় যে দুইটা পক্ষ বের করতে হবে, এই আরেকটা পক্ষ, দুইটা হিসাবে শ্রেণীবদ্ধ করতে হবে। এটা মনে করো মনে মনে তুমি লিখে নিতে পারো নগদ। নগদ হলো সম্পদ, ক্রয় হলো ব্যয়। তাহলে ক্রয় করছো, টাকা আসবে না চলে যাবে? টাকা চলে যাবে, চলে গেলেই মনে করবা ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে এটা আমরা ডেবিট করব। 7 তারিখ ক্রয় হিসাব ডেবিট, এ টাকা চলে গেছে নগদ সম্পদ, তাহলে নগদান হিসাব ক্রেডিট। টাকাটা লেখবার সমান টাকাই লিখবে 10,000 টাকা। জানো 8 পণ্য বিক্রয়, এটাও ঠিক ক্রয়ের মতোই, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নাম উল্লেখ নাই, এই লেনদেনটাও নগদে হয়েছে। তাহলে নগদে হইলে আমরা এখানে লিখব জানো 8। এখানে যেমন দুইটা পক্ষ, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, পক্ষ দুটো হিসেবে শ্রেণীবদ্ধ। তাহলে বিক্রয় করছো, আয় হবে, আয় হলে ক্রেডিট। তোমাদের নিয়মে আমি দেখাইছি এই নগদ টাকা আসছে সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাইল, তাহলে নগদান হিসাব ডেবিট। 8 তারিখ নগদান হিসাব ডেবিট। $10,000 টাকা, ও আগেটা 20,000 টাকা ছিল। $10,000 টাকা নগদান হিসাব ডেবিট। বিক্রয় করলে আয় হয়, আয় এটা আয় বৃদ্ধি পাইছে, বিক্রয় হিসাব ক্রেডিট, ওই 10,000 টাকায়। আগের অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, এটা 20,000 টাকা হবে, এটা 20,000 টাকা হবে। আসবাবপত্র ক্রয়, দেখো এখানে পণ্য ক্রয়, এই ক্ষেত্রে আমি ক্রয় হিসাবকে ডেবিট করছি। আসবাবপত্র ক্রয়, এই ক্ষেত্রে আমি ক্রয় হিসাবকে ডেবিট করব না, কারণ ব্যবসায়ের পণ্যটা কি আমার এটা ব্যবসায় বিক্রির উদ্দেশ্যে যে সমস্ত পণ্য ক্রয় করে সেটাই ব্যবসার পণ্য। মনে করো এই কাপড়ের দোকানে কাপড় ক্রয় করলে সেটা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করবে। কাপড়ের দোকানে যদি তোমার ল্যাপটপ ক্রয় করে, তখন সেটা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করবে না। ওষুধের দোকানে যদি ক্যালকুলেটর ক্রয় করে, সেটা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করবে না, সেটা পণ্য নয়। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, তাহলে এটা আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব না। এই আসবাবপত্রে একটা পক্ষ, দুইটা পক্ষ বের করতে বলছি, আর এখানে এই লেনদেনটা তোমার মনে করবা নগদেই হয়েছে, নগদ কথাটা উজ্জ আছে। এখন আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ, আমি তোমাদের বলছি সম্পদ যদি ব্যবসায় আসে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট।
এখানে দেখো আসবাবপত্র ক্রয় বছর, আসবাবপত্র আসবে না চলে যাবে? আসবাবপত্র চলে যাবে, সরি আসবাবপত্র আসবে, তাহলে এই ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পাবে, আর নগদ অর্থ চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে সম্পদ হ্রাস পাবে। তাহলে একটা সম্পদ বৃদ্ধি আর একটা সম্পদ হ্রাস। তাহলে আমরা 10 তারিখ লিখি, জানো 10 আসবাবপত্র হিসাব, ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে 2000 টাকা। সমপরিমাণ, এটা তোমাদের আমি আগেই বলছি দুতরফা দাখিলা মানে দত্ত শত মানে ডেবিট আর ক্রেডিট টাকা কি সমান হবে। আরেকটা আছে ব্যাংকে জমা দেওয়া হলো, এই লেনদেনটা আমাদের বুঝতে হবে নগদে না বাকিতে। এটা নগদ হয়েছে, ব্যাংকে জমা দিছ, তাহলে এখানে ব্যাংক একটা পক্ষ, নগদ কথাটা উজ্জ আছে, এখানে নগদ একটা পক্ষ। এখন ব্যাংক সম্পদ, নগদ সম্পদ। ব্যাংকে ব্যবসার টাকা বৃদ্ধি পাইছে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আবার আরেক ক্ষেত্রে ব্যবসা থেকে এই নগদ অর্থটা চলে গেছে, তাহলে একবার সম্পদ বৃদ্ধি পাইলো, আরেকবার সম্পদ হ্রাস পাইলো। তাহলে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়ে গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকাই হবে, 1000 টাকা হবে। শোনো, তোমরা যখন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের মধ্যে ডেবিট ক্রেডিট যখন তোমরা নির্ণয় করতে পারবা, তখন আদার্স অঙ্কগুলো একবারে আর্থিক বিপণীর আগে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আমি এই জিনিসটা আবার একটু দেখো, তোমাদের সঙ্গে আমি আবার একটু শেয়ার করতে আলোচনা করতেছি। যেমন আবার বলতেছি, জনাব কামাল এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম যে টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা সাধারণত মূলধন ধরে থাকি। মূলধন দা মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। এই জন্য এখানে আমি লিখছি নগদ ব্যবসায় আসছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 5 কর্মচারী শামীমকে বেতন প্রদান। এখানে আরেকটা জিনিস তোমাদের আমি যদি ব্যয় হিসাবের সাথে আমি তোমাদের উপর নিয়মে লিখছি লেনদেন সার্থক দুইটা পক্ষ বের করতে হবে। একই লেনদেনে একাধিক পক্ষ থাকতে পারে, আমার মেন সার্থক দুইটা পক্ষ বের করতে হবে। এখানে শামীমও একটা পক্ষ হতে পারত, বেতন একটা পক্ষ হতে পারত, নগদ একটা পক্ষ। কিন্তু আমরা হিসাব বিজ্ঞান নিয়ম অনুসারে জানি ব্যয় হিসাবের সঙ্গে যদি সম্পদ হিসাবটা থাকে তাহলে আমরা ব্যয় হিসাবটাকে প্রাধান্য দেব। এখানে বেতন হিসাব ডেবিট করছি, নগদান হিসাব ক্রেডিট করছি। দেখো পণ্য ক্রয়, এখানে পণ্য ক্রয়, এই ক্রয়টা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয়, এটা তোমার ব্যবসায় বিক্রয়টা আয় আর এটা নগদে হয়েছে, তোমার নগদান হিসাব ডেবিট, নগদ টাকা সম্পদ ব্যবসায় বৃদ্ধি পাইছে, বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র ক্রয়, ব্যবসায় আসবাবপত্র আসে, আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ, এই সম্পদ আসছে, এই সম্পদ হ্রাস পাইছে, এই জন্যই আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক সম্পদ, নগদ সম্পদ, ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাইল, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জাবেদা অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।